আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ধরে অনেক বড় বড় নেতার নামে কারো নামে শোকজ হয়েছে, কারো নামে ওয়ার্নিং হয়েছে, যে দলের পক্ষ থেকে ফজলুর রহমানকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে। সব দলকেই কিন্তু এর কষারত দিতে হবে, সাবধান সাবধান বিএনপি সাবধান। কিন্তু বিএনপি আমাকে ভুল বুঝেছে, আমাকে অনেক অনেক কথা বলেছে। আমার কথাটা শুনে নেন। কালো শক্তি সাপের চেয়ে ভয়ঙ্কর জামাত ইসলামকে নিয়ে যখন আপনি ঐক্য করে এই দেশে আন্দোলন করতে চাই, আমাকে মাফ করতে হবে সভানেত্রী, আমার নামটা আপনি ডিসেন্টের খাতায় লিখে, নোট অফ ডিসেন্টের খাতায় লিখে রেখে। এই কারণে শেখ হাসিনা আমার সঙ্গে পরবর্তী সময়ে কোনো কথাই বলতেন না। মনে হয়েছে ইউনূস সাহেব বাংলাদেশ, আমি বলছি বাঙালি জাতির অন্যতম নন পলিটিক্যাল শ্রেষ্ঠ সন্তান, যেহেতু নোবেল পাইছিল, আমার তখন মনে হইতো। আর এই লোকটাকে যখন ওই 84-85 বছর বয়সে হাসিনা সরকার রোদ্রের মধ্যে দাঁড় করায় রাখতো, ওই 7 তলায় নিয়ে হাইটা হাইটা উঠাইতো, তাকে যখন ফ্যান দিত না, আমার একটু মায়া, কারণ আমি খুব আবেগপ্রবণ, মায়া মমতা লাগতো। এবং ইউনূসের পক্ষে অনেক কথা, ইউনূস সাহেবের পক্ষে আমি অনেক কথা কইছি। কিন্তু এখন আমি দেখতেছি উনার যে বয়স হয়েছে এটা কোনো বয়স না। এখন আমি দেখতেছি উনাকে যা মনে করতাম তিনি তা না। এখন দেখতেছি উনি উনার জন্য জন্মগ্রহণ করছে। 54 বছর আগে তাদের পূর্বপুরুষ যে রাজাকার ছিল, সেই রাজাকারের গ্লানিটা বলে নাই, এরা এখনো রাজাকারের চিন্তায় রয়ে গেছে। এরা যখন এই ছেলেরা যখন বাংলাদেশের ইতিহাসকে, আমার কান্না আসে। আমি কেন কান্না আসে? আমি কিন্তু এই ছেলেদের বিরুদ্ধে গেছি এইটা বলা যাবে না। এই ছেলেরা বাংলাদেশের বিরুদ্ধে গেছে বলে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেছে বলে আমি তাদের বিরুদ্ধে কথা বলি। এবং যারা ক্ষমতায় এবং নেতৃত্বে আছে, এই রাষ্ট্র থেকে যারা লাভবান হচ্ছে, খুব ক্ষুদ্র একটা অংশ জুলাই আন্দোলনের, এরা বাদে 18 কোটি মানুষই মনে করে যে কারণে 5ই আগস্ট সংগঠিত হয়েছিল, সেই কারণটা অনেক দূরে এবং পিছনে চলে গেছে। এবং নতুন ভাবে বাংলাদেশে একটা নতুন প্রশ্ন আসছে। সেই প্রশ্নটা হলো 5ই আগস্টের কোনো প্রশ্ন না। এই প্রশ্ন যদি 5ই আগস্টের সামনে আসতো, তাইলে হয়তো বা এত মানুষের সমর্থন তাদের পক্ষে থাকতো কিনা আমি বিশ্বাস করি না এত মানুষের সমর্থন থাকতো। ন্যূনতম পক্ষে একজন মানুষ কম হইতো, এটা হলো আমার। আমি যদি বুঝতাম যে 5ই আগস্টের পরে বলা হবে যে 71 কিছু না, মুক্তিযুদ্ধ কিছু না, এটা ভুলে যাও, 47 আর 24 সবকিছু। এবং আমি যদি বুঝতাম যে ছেলেগুলা এত, ওই যে দেখলাম হারুনের হোটেলে বৈশা বৈশা ছেলেগুলা, 6টা ছেলে বৈশা রয়েছে মুখ গুমরা করিয়া চুপচাপ 4-5 দিন, আমি যখন মনে করতাম এই ছেলেগুলা খুব ত্যাগী এবং এই ছেলেগুলার নেতৃত্বে বোধহয় আগামী দিনে যুব সমাজ সংগঠিত হবে। এখন যখন 1 বছরে দেখলাম যে ছেলের হাতে 100 টাকা ছিল না, শুনি তার হাতে 100 কোটি টাকা আছে। যে ছেলের একটা রিক্সায় চড়ার টাকা ছিল না, সেই ছেলের হাতে, সেই ছেলে এখন 4 কোটি টাকা দামের BMW গাড়িতে চলে। যে ছেলে বাড়িতে বাসে যেতে পারতো না, সে হেলিকপ্টার নিয়ে বাড়িতে যায়। এখন যখন দেখি যে ছেলে 10 টাকা দিয়ে সূর্য সেন হলে খাইতে পারতো না, সেই ছেলে ভোরবেলা প্রথমে হাঁসের মাংস খাইতে যায় কোথাও, তারপরে না পাইলে পরে 7 জনকে নিয়ে ওয়েস্টিনের মতো হোটেলে যায়, যেখানে নাস্তা করতে 7 জনে 50,000 টাকা লাগে। তখন আমার মোহ মুক্তি ঘটছে। এটা হলো একটা। 2 নম্বর হলো এরা যখন, এই ছেলেরা যখন বাংলাদেশের ইতিহাসকে, আমার কান্না আসে। আমি কেন কান্না আসে? আমি কিন্তু এই ছেলেদের বিরুদ্ধে গেছি এইটা বলা যাবে না। এই ছেলেরা বাংলাদেশের বিরুদ্ধে গেছে বলে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেছে বলে আমি তাদের বিরুদ্ধে কথা বলি। আপনি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এখনো 1971 সনের রক্তের ছাপ রয়ে গেছে। এখনো অনেক মা, যদি কেউ বেঁচে থেকে থাকে, সে তার সন্তানের আশায় থাকে, হয়তো বা কোনোদিন সন্তান আসবে। লাখে লাখে মানুষ মারা গিয়েছে, লাখে লাখে নারী নির্যাতিত হয়েছে। রক্তের পৃথিবীতে এত বড় রক্তের সাগর এত কম সময়ে 9 মাসে কোনোদিন হয় নাই। সেই মুক্তিযুদ্ধকে আমি প্রতিদিন এখন শুনি। মেজর হায়দারের ইতিহাস, মেজর আমিন আহমদ চৌধুরীর ইতিহাস, মেজর খালেদ মুশারফের ইতিহাস, এই সব, কর্নেল তাহেরের ইতিহাস, মেজর মঞ্জুরের, মুক্তিযুদ্ধের ইতিহাস সব শুনি। এটা শুনলে পরে এমন মনে মেজর মইনুল ইসলাম চৌধুরী, এগুলা আর্মির কথা বললাম। আর বাংলাদেশের শত শত হাজার হাজার বই দেশে বিদেশে মুক্তিযুদ্ধের নামে যা লেখা হয়েছে, এইগুলা পড়লে পরে পৃথিবীতে এত শ্রেষ্ঠ ত্যাগ
তিতিক্ষা একটা জাতির জীবনে কোনোদিন আসে নাই যেটা বাঙালি জাতি ত্যাগ করছে। সেইটাকে যখন অনেক ভাবে অপমানিত করা হয়, ছোট করা হয়, আমার মনে হয় এই ছেলেগুলা হয়তো বা কারো এজেন্ট হিসাবে কাজ করছে কিনা, এই ছেলেগুলোর প্রতি এত দুঃখ হয় যারা যে কথা বলে অসম্ভব, এগুলা চিন্তাই করা যায় না। আর পরে যখন জানতে পারে যে না, একটা কালো শক্তির এরা এজেন্ট, এরা হলো জামাতে ইসলামের এজেন্ট, তাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধে মা বোনকে ধর্ষণ করেছিল, বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, যারা গোলাম আজমের নেতৃত্বে হাজার হাজার আলবদর সৃষ্টি করে পাকিস্তানিদেরকে মানুষের বাড়িতে নিয়ে লাখ লাখ মানুষকে হত্যা করা এবং বাড়ি পুড়ে দেওয়ায় সহযোগিতা করেছিল, ধর্ষণের সহযোগী, তাদেরই তারা সহযোগী। মনে খুব কষ্ট হয়। এটা যদি আগে জানতাম, এত বড় সর্বনাশ বাংলাদেশের হয়ে যাবে যে মুক্তিযুদ্ধ নিয়ে কেউ এত বাজে কথা বলবে, আমি হয়তোবা থাকতাম না এবং এখানে লাখে লাখে মানুষ যাইতো না। কারণ সবাই আগে মনে করতো জামাতে ইসলাম, এখন মনে করে না জামাতে ইসলাম 54 বছর আগে তাদের পূর্বপুরুষ যে রাজাকার ছিল, সেই রাজাকারের গ্লানিটা বলে নাই, এরা এখনো রাজাকারের চিন্তায় রয়ে গেছে। 2 নম্বর হলো মানুষ মনে করতো জামাতে ইসলাম মানে ইসলামের জমায়েত, কিন্তু এখন মানুষ দেখতেছে না জামাতে ইসলাম মানে ইসলাম শুধু জামার মধ্যে আছে। জামাতে ইসলাম কথাটা কি বুঝতে পারছেন আপনি? শুধু জামার মধ্যে, পোশাকের মধ্যে হলো ইসলাম, দাড়ি টুপি সাদা পোশাক, এর মধ্যে ইসলাম দেখাচ্ছে। জামার মধ্যে ইসলাম আসলে হইলো, জামাতে ইসলাম হইলো রাজাকারের বংশধর, এবং এটা তারা ভুলতে পারে নাই। যদিও আমি চাইছিলাম 54 বছর আগের কথা ভুইলা আমরা নতুন করে গণতান্ত্রিক পথে যাই। যদিও আমি চাই, এখনো চাই, আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা, তারা বাংলাদেশ মানে না, তাদেরকে আমি বলবো বাংলাদেশ মানেন। বাংলাদেশ মানে ইসলামের পথে আপনারা রাষ্ট্র চালাইতে চান, শরিয়া আইন চাই, কোরআনকে আপনারা সংবিধান করতে চান, আপনারা দয়া করে মানুষের কাছে যান। আর আমি গণতান্ত্রিক সংবিধান 72-এর সংবিধান রক্ষা করতে চাই, আমি মানুষের কাছে যাব। আমি মানে আমরা যারা গণতান্ত্রিক পথে যাবে তারা যাবে, আর আপনি ইসলামের পথে যাবে। যদি মানুষ বলে যে কোরআনকে সংবিধান করিয়া বাংলাদেশ চলে, আমি আপত্তি করব কেন? আমি আপত্তি করার কে? কিন্তু তারা তো সেই পথে যাবে না। কারণ যাবে না এই কারণে, তারা দেখবে ভোটটা হওয়ার পরে সব ফর্সা হয়ে গেছে। জামাত 6% ভোট পাইছে, 11টা সিট পাইছে 300-র মধ্যে। আর এখন যে পাওয়ার দেখাতেছে 99%, ইউনো তাদের, এসিলেন্ট তাদের, ওসি তাদের, এসপি তাদের, ডিসি তাদের, সচিব তাদের, ব্যাংক তাদের, বীমা তাদের, হসপিটাল তাদের, বিশ্ববিদ্যালয় তাদের, সমস্ত কিছু তারা দখল করে বসা আছে। এই ক্ষমতা তারা নিজেরা ক্ষমতায় গেল, পাস করলো, এত ক্ষমতা দেখাইতে পারবে না। এখন যে মজার ক্ষমতা, অন্যের কাঁধে বন্দুক রেখে অন্যের মাথায় কাঁঠাল ভাঙিয়ে জামাত এখন খাচ্ছে, যেটা পৃথিবী থাকতে কোনোদিন জামাত ইলেকশন করে পাবে না, পৃথিবী থাকতে, চন্দ্র সূর্য থাকতে পাবে না। সেই কারণে তারা ইলেকশনে যাইতে চায় না এবং এই বাহানা করে আমাদেরকে 4টে করে বিয়া করায় দেওয়ান লাগবো, আমাদেরকে ঘরে ঘরে আমাদেরকে এই দেওয়ান লাগবো, সেই দেওয়ান লাগবো, পিআর দেওয়ান লাগবো, 7% ভোট পাইলে 70টা সিট দিতে হবে, এইসব বলে বলে ইলেকশনকে দীর্ঘায়িত করে ইউনূস সরকারের সঙ্গে চক্রান্ত করে, ইউনূস সরকার ক্ষমতা থাকবে মানে ইউনূস সরকারের কাঁধে বন্দুক রেখে বা মাথায় কাঁঠাল ভাঙিয়ে খাবে। সেই কারণে জামাত ইলেকশনে যেতে চায় না। আর ছেলেরা হলো এদের বাহন, এরা হলো বাঘের আগে শেয়াল যায়, এরকম ছেলেরা হলো জামাতের আগে শেয়াল যায়। আপনাকে একটা প্রশ্ন একটু আমি এই কথা প্রসঙ্গে একটা প্রশ্ন একটু আঙ্কেল ধরিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা, মোহাম্মদ ইউনূস 5 তারিখের আগে কোনোদিন তার কোনো কর্মকাণ্ড, তার জীবনে যা করেছে, কোনো জায়গায় কোনো কর্মকাণ্ড দিয়ে কি কখনো আপনার মনে হয়েছিল যে মোহাম্মদ ইউনূস একজন বাংলাদেশ প্রেমী মানুষ, একজন মুক্তিযুদ্ধ প্রেমী মানুষ, বাংলাদেশের জন্য তার খুব বেশি দরদ রয়েছে? কোনোদিন কি তাকে দেশপ্রেমিক মনে হয়েছিল ইউনূসকে 5 তারিখের আগে কোনোদিন? না, আমার একটা জিনিস মনে হয়েছে, ইউনূস সাহেব বাংলাদেশ, আমি বলছি বাঙালি জাতির অন্যতম নন পলিটিক্যাল শ্রেষ্ঠ সন্তান, যেহেতু নোবেল পাইছিল, আমার তখন মনে হইতো। আর এই লোকটাকে যখন ওই 84-85 বছর বয়সে হাসিনা সরকার রোদ্রের মধ্যে দাঁড় করায় রাখতো, ওই 7 তলায় নিয়ে হাইটা হাইটা উঠাইতো, তাকে যখন ফ্যান দিত না, আমার একটু মায়া, কারণ আমি খুব আবেগপ্রবণ, মায়া মমতা লাগতো। এবং ইউনূসের পক্ষে অনেক কথা, ইউনূস সাহেবের পক্ষে আমি অনেক কথা কইছি। কিন্তু এখন আমি দেখতেছি উনার যে বয়স হয়েছে এটা কোনো বয়স না। এখন আমি দেখতেছি উনাকে যা মনে করতাম তিনি তা না। এখন দেখতেছি উনি উনার জন্য জন্মগ্রহণ করছে।
উনি নিজে 666 কোটি টাকা নিজের ট্যাক্স মাফ করাইছে, আরো সব মাফ করাইয়া উনি হয়ে গেছে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীদের একজন এবং মাফ করাদের একজন। আর উনি, আমি এটা জানতাম, উনার বাপ দুলা মিয়া সরকার থেকে ধরে উনার ভাই জাহাঙ্গীর সাহেব, উনার ভাতিজারা, এরা এটা কোনো মুক্তিযুদ্ধের পরিবার না, এটা আমি জানতাম। ইউনূস সাহেব কোনোদিন শহীদ মিনারে যায় নাই, কোনোদিন স্মৃতিস্তম্ভ যায় নাই। বাঙালি জাতির গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার অথবা অর্থনৈতিক অধিকারের জন্য ইউনূস সাহেব কোনোদিন রাজপথে নামক অথবা একটা কোনো কিছুই জীবনে মানুষের জন্য করে না, এটা আমি জানতাম। কিন্তু তাকে আমার খারাপ মানুষ মনে হইতো না, আমার মনে হইতো তিনি অন্য পার্টির মানুষ, অন্য অংশের মানুষ। আমার মনে হইতো উনি ওই যে ব্রাক করে, যেমন ফজলে হাসান আবেদ, যেমন গণস্বাস্থ্য করে জাফরুল্লাহ চৌধুরী, ইউনূস সাহেব তাদের মতো লোক। আমি এখন আমার ভুল ভাঙছে যে উনি এনজিওর সুৎখোর মানুষ, এবং সুৎখোর যারা হয় তাদের লোভ এবং লাভের প্রতি লোভ হয় বেশি। এবং ইউনূস সাহেব এই লাভটা দুই ভাবে করতে, একটা হলো অর্থনৈতিক লাভ, আর একটা হলো রাজ সিংহাসনে বসে থাকার, ময়ূর সিংহাসনে বসে থাকার জন্য তার লোক। এই দুইটার কারণে ইউনূস সাহেবকে আমার এখন মনে হইতেছে যে সমস্ত কিছুর জন্য উনি দায়ী কিনা। যদি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ইলেকশন ওনার কথা মতো না হয়, তাইলে আমি অবশ্যই বুঝবো সমস্ত কিছুর জন্য দায়ী হইল ইউনূস সাহেব। এবং আমি সবসময় বলি, উনার চরিত্রটা আমার কাছে মনে হয়, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া ছাড়ো। আমার চরিত্রটা উনার আমার কাছে এইরকম মনে হয়। আমরা বারবার যে জামাত, যে যুদ্ধাপরাধী দল, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল 1971-এ, সেই গণহত্যাকারী দলকে তারা কোন রকম ক্ষমা চাইলো না, কিছুই করলো না, তাতে কোনো অনুশোচনা নেই, কোন রকম কিছু নেই, তারা এখনো দাম্ভিক ভাবে সেই লাহোরের গান গায়। এইরকম একটা দল, এইরকম দলকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা করার পেছনে, মানে অন্য যে রাজনৈতিক দলগুলো যাদেরকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের বলে জানি, যেরকম বীরোত্তম জিয়াউর রহমানের দল বিএনপি, কিংবা যদি আমি আওয়ামী লীগের কথাও বলি, অনেক সময় আওয়ামী লীগের সঙ্গে একটা স্বল্প সময়ের জন্য তার আন্দোলনের মাঠে একসঙ্গে ছিল। বিএনপির সঙ্গে যে দীর্ঘমেয়াদী একটা জোট, এই জোটের মাধ্যমে জামাতের মতো যুদ্ধাপরাধী দলকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা, এই জায়গাটাকে বিএনপির একজন মানুষ হিসেবে আপনি আসলে কিভাবে দেখেন? জামাতকে মানে রাজনৈতিক লাভের জন্য জামাতকে মানে এই যে সঙ্গে রাখা, জামাতকে ক্ষমতার ভাগ দেয়া, জামাতকে বলিষ্ঠ করে তোলা, এটা দায়টা আসলে আমরা এড়াতে পারি কিনা মুক্তিযুদ্ধের পক্ষের যে দলগুলো? আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আমার ব্যক্তিগত জীবনের আমি একটা কথা বলি। আমি আওয়ামী লীগের তখন সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার। আওয়ামী লীগের মেম্বার সংখ্যা সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটিতে 61 জন। আমি হইলাম যুবক মেম্বার। আমি মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, আমরা যারা সুলতান মোহাম্মদ মনসুর, মুকুল বোস, আমরা ইয়াং এক্সিকিউটিভ কমিটির মেম্বার। 1995 সনে হঠাৎ করে দেখা গেল শেখ হাসিনা, তার পাশে হইল সালাউদ্দিন কাদের চৌধুরী, আরেক পাশে মৌলানা নিজামী, আরেক পাশে মওদুদ আহমদ জাতীয় পার্টি করে। তখন তারা পরের দিন দেখলাম ভোরের কাগজে উঠলো যে তারা সংসদের ভিতরে এবং বাহিরে একসাথে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করবে। কিন্তু আওয়ামী লীগ একটা পার্টি, শেখ হাসিনা বললেই তো হবে না, তাকে ওয়ার্কিং কমিটি, আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি, এক্সিকিউটিভ কমিটি থেকে তাকে পাস করাইতে হবে। এবং সেই জন্য তিনি খুব দ্রুত একটা মিটিং ডাকলেন। সেই মিটিং এ উনি বললেন যে আমি জামাতে ইসলাম, সালাউদ্দিন কাদের চৌধুরী পার্টি বুধ চলে, এনসিপি না এনডিপি নামে একটা ছোট্ট পার্টি ছিল, জাতীয় পার্টিকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করতে চাই তত্ত্বাবধায়ক সরকারের জন্য, বিএনপি সরকারের বিরুদ্ধে। আপনারা রাজি আছেন কিনা? হাউস সব চুপচাপ। যখন শেখ হাসিনা বললেন যেহেতু সবাই চুপচাপ, কাজে আমি ধরে দিব নীরবতা সম্মতির লক্ষণ, তখনই আমি উঠে দাঁড়াইলাম যে সভানেত্রী, আমি কিছু কথা বলতে চাই। উনি বলল বলেন। তারপরে আমি 40 মিনিটের উপরে বক্তৃতা করে একটা জায়গাতে বললাম, আপনারা শুনলে অবাক হবেন, এক শেষ কথা বললাম। আমি ছাত্র রাজনীতি করেছি, আমি ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলাম, আমি মুক্তিযোদ্ধা, আমি 86 সনে এমপিও ছিলাম। আমি আপনাকে খুব পরিষ্কার ভাবে বলতে চাই, আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমি যখন যেখানে গিয়েছি সবাই আমাকে জিজ্ঞাসা করেছে যে আমাদের প্রধান শত্রুকে। আমি সব সময় বলেছি আন্তর্জাতিক ভাবে আমাদের প্রধান শত্রু হইল চক্রান্তকারী সাম্রাজ্যবাদ।
আর আমাদের দেশে শত্রু হলো সাম্প্রদায়িক শক্তি। সেই সাম্প্রদায়িক শক্তির সবচেয়ে বড় কালো শক্তি, সাপের চেয়ে ভয়ঙ্কর জামাত ইসলামকে নিয়ে যখন আপনি ঐক্য করে এই দেশে আন্দোলন করতে চাই, আমাকে মাফ করতে হবে সভানেত্রী, আমার নামটা আপনি ডিসেন্টের খাতায় লিখে, নোট অফ ডিসেন্টের খাতায় লিখে রেখে। এই কারণে শেখ হাসিনা আমার সঙ্গে পরবর্তী সময়ে কোনো কথাই বলতেন না। আমি আমার ঘটনাটা পরিষ্কার করলাম।